পাতা হচ্ছে 55, 8, 49। তোমাদের চ্যাপ্টারে এমন কিছু পড়া নাই যেগুলো তোমাদের হবে না, এগুলো তো আশা করি সবাই করেছো। আবার তাও আমি বলছি করো তোমরা। সকাল থেকে সন্ধ্যে অব্দি এখন কিছুই করার নাই, কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে। গোষ্ঠী জীবন, আমরা প্রত্যেকের নাম আছে, আমাদের প্রত্যেকেরই নাম আছে, পদবী আছে। পদবী হলো আমাদের পরিচয়। পরিচয় পর্ব শুধুমাত্র নাম পদবী দিয়েই হয় না, এর সাথে প্রয়োজন হয় বাবার নাম, মায়ের নাম, গ্রাম বা শহরের নাম, রাজ্যের নাম, দেশের নাম। এগুলো আমাদের পরিচয়ের মাপকাঠি। আমরা যে সময় কথা চাইছি সেই সময় না ছিল কোনো মানুষের নাম, না ছিল পদবী, না গ্রাম বা রাজ্য বা দেশ। তখন শুধুমাত্র গ্রাম তৈরি হয়েছে, পরে নিজেদের জন্য নাম তৈরি করলো, কিন্তু এই নাম দিয়ে তারা সম্পূর্ণ পরিচয় পাওয়া যায়নি। মানুষ চাষবাস শুরু করেছিল নতুন প্রস্তর যুগে। চাষ আবাদের প্রয়োজনে তারা একদিন স্থায়ী বসবাসের ঠিকানাও তৈরি করেছিল। যার যাযাবর জীবন ত্যাগ করে তারা স্থায়ী হয়েছিল চাষের জমি দেখাশোনা করার জন্য এবং চাষ করা ফসল পাহারা দেওয়ার জন্য। তারা কি করেছিল, চাষ জমির পাশাপাশি তারা নিজেদের বসতি তৈরি করেছিল। সেই সময় সবাই এক ধরনের কাজ করত। ধীরে ধীরে তারা সমাজ ও সমাজ জীবনে প্রবেশ করেছিল। এরপরে আমরা দেখেছি যে নিজেদের প্রয়োজনে তারা বিভিন্ন রকম জিনিস তৈরি করেছে। কেউ মাটির জিনিস, কেউ কাঠের জিনিস, কেউ গয়না, কেউ তাঁতের কাপড় তৈরি করেছে, এরকম করেছে। এই সমাজ জীবনের প্রথম দিকে দেখা দিয়েছিল পরিবার। এক একটা পরিবার গড়ে উঠেছিল পিতা মাতা পুত্র কন্যা স্ত্রী দিয়ে। প্রথম যুগে মায়েরাই ছিল পরিবারের প্রধান। পরবর্তী সময়ে পরিবারের কর্তা হন পিতা। পরিবারের সবাই তাকে মেনে চলতো। এরকম কতগুলো পরিবার নিয়ে গড়ে উঠলো একটা গোষ্ঠী। এই গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বয়স্ক লোকই হলো গোষ্ঠীর দলপতি বা সর্দার। তার নির্দেশ সবাইকে মেনে চলতে হতো। মানুষের দলগুলো হলো এক একটা গোষ্ঠী, আর নেতার নামেই হলো গোষ্ঠী পরিচয়। এইভাবে মানুষের গোষ্ঠী জীবন শুরু হয়েছিল। গোষ্ঠীভুক্ত মানুষ নিজেদের বলতে কিছুই ছিল না, সবাইকে কাজ করতে হতো গোষ্ঠীর জন্য। একজনের প্রয়োজনে আরেকজন হাত বাড়িয়ে দিত। সেই সময় সব জিনিসের সকলের সমান অধিকার ছিল। এই সময় মেয়েদের নামে গোষ্ঠীর নাম হতো, তারা ছিল গোষ্ঠীর প্রধান। সেই সময় এই সমাজ ব্যবস্থা ছিল, নাম ছিল মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। একজন মায়ের ছেলে মেয়েরা সবাই একসঙ্গে এক জায়গায় থাকতো, মায়ের নামে নিজেদের পরিচয় দিত। এরপর ধীরে ধীরে সময়ের পরিবর্তন হলে ক্রমশ গায়ের ও শক্তির জোরে পুরুষরা এগিয়ে এলো। তখন তারা হয়ে গেল দলনেতা, শুরু হয়ে গেল পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। তবে নেতাই যেই হোক না কেন, ধীরে ধীরে একটা নিয়ম মেনে চলা সমাজ গড়ে উঠলো। অনেক নিয়ম কানুন তৈরি হলো। গোষ্ঠীভুক্ত প্রতিটি মানুষকে এই সমস্ত নিয়ম কানুন কি করতে হতো, মেনে চলতে হতো। না মানলে কি করতে হতো, শাস্তি পেতে হতো। অপরাধীকে শাস্তি দিত গোষ্ঠীর নেতা। সেই দিক থেকে সেই গোষ্ঠীর শাসন পদ্ধতি আজকে সমাজ বা রাষ্ট্রের আইনের প্রথম সোপান বা সিঁড়ি। আজকে যে শাস্তি ব্যবস্থা, সেটা সেই প্রথম যুগে কি করেছিল, দল নেতারাই কিন্তু তৈরি করেছিল। এখানে আমরা বিভিন্ন রকম ছোট ছোট প্রশ্নগুলো পড়ব, ছোট বড় সব রকমের প্রশ্ন আছে। প্রশ্নগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। স্কুল থাকলে তো সমস্ত অনুশীলনী গুলোই করানো যেত। যেহেতু তোমরা বাড়িতে আছো সেহেতু অবশ্যই ভালো করে পড়বে। এরপরে আমরা আসছি ব্যক্তিগত সম্পত্তি এবং বিনিময় ও দাস প্রথা। ধাতু যুগে মানুষ নিজেদের উপর নির্ভরশীল ছিল। তারা নিজেদের প্রয়োজন মতো জিনিস তৈরি করেছে, নিজেরা তৈরি করেছে, নিজেদের দলের মধ্যে সবাইকে দিয়েছে। সব জিনিসের সবারই কিন্তু অধিকার ছিল, আমরা দেখেছি। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে জোটবদ্ধ জীবনে পৌঁছে নানা মানুষের নানা জিনিসপত্রের প্রয়োজন হয়ে পড়লো, যেমন খাদ্য, বাসস্থান, পরনের বস্ত্র, আরো অনেক কিছুই। এইসব প্রয়োজন থেকে সৃষ্টি হয়েছিল নানা পেশা। পেশাগত দিক থেকে কেউ হলো চাষি, কেউ তাঁতি, কেউ কামার, কেউ কুমোর, এরকম করে তৈরি হয়েছিল শ্রেণী বিভাগ। এইবার চাষিরা কি করলো, শুধুমাত্র খাদ্য উৎপাদনই করলো। পেশাগত দিক থেকে কেউ হলো চাষি, কেউ তাঁতি, কেউ কামার, কুমোর, এরকম। এবার যারা
নামের সঙ্গে পরিচিত ছিল তারা সেই সমস্ত জিনিসগুলোর উৎপাদন করলো। এইভাবে প্রথম দিকে কাজের ভিত্তিতে সমাজে শ্রম বিভাগ তৈরি হলো এবং এর থেকে কি হলো, শ্রেণী বিভাগ তৈরি হয়ে গেল। তবে বেশিরভাগ মানুষই কাজ ছিল চাষবাস বা কৃষি বা পশুপালন। যারা চাষবাস করছে তারা কৃষিকার্য করেছে এবং চাষবাস আর কৃষিকার্য তো একই, পশুপালনও করেছে। আগে সব মানুষ ছিল সমান, তারা গোষ্ঠীর জন্য যাবতীয় কাজ করতো, কিন্তু পরবর্তী সময়ে একজন এক এক ধরনের কাজ করতে তারা বিশেষভাবে দক্ষ হয়ে উঠলো। এই ব্যাপারে বিশেষ সুবিধা হলো বিভিন্ন পেশার কারিগররা যত দিন যেতে লাগলো তাদের জিনিসপত্র আরো সুন্দর তৈরি করলো। তার পার্থক্য গড়ে উঠতে থাকলো কৃষিজীবী ও কারিগরদের মধ্যে। এইভাবে অন্য জিনিস পাবার লোভে তারা প্রয়োজনের চেয়েও কি করলো, বেশি বেশি জিনিস উৎপাদন করতে শুরু করে দিল। দেখা দিল উদ্বৃত্ত জিনিস, সেই উদ্বৃত্ত জিনিস ভাগ কারিগররা আর কিন্তু কাউকে দিল না, সব জিনিস নিজেদের কাছে রেখে দিল। তারা ভেবে নিয়েছিল যেহেতু তারা উৎপাদন করেছে সেহেতু সেই জিনিসগুলো শুধুমাত্র তাদেরই অধিকার আছে। এইভাবে শুরু হয়েছিল ব্যক্তিগত সম্পত্তি। এইভাবে সমাজের প্রতিটি জিনিসই এক একজনের ব্যক্তিগত সম্পত্তি হয়ে দাঁড়ালো। একসময় কৃষিপণ্যই বহুদিন সমাজের সম্পত্তি হয়ে কারিগররা বেশি উৎপাদন করে লাভ শুরু করলো। মানুষ জীবন ও সমাজে আমূল পরিবর্তন কি হলো, দেখা দিল ব্যক্তিগত সম্পত্তি উদ্ভব। সম্পত্তি তৈরি হওয়ার ফলে মানুষের জীবন ও সমাজের ধরন কিন্তু পরিবর্তন করলো। প্রথমে নিজেদের গোষ্ঠীর মধ্যে শুরু হলো তৈরি বা দরকারি জিনিসের বদলা বদলি। এই বদলা বদলিকে বলা হয় বিনিময় প্রথা। অর্থাৎ নিজের বাড়তি জিনিস কাউকে দিলে তারা তার পরিবর্তে তার প্রয়োজনীয় জিনিস তারা তার কাছ থেকে নিত। এইভাবে আমরা আজকে টাকা দিয়ে যেমন জিনিসপত্র কিনি, সেই সময় তারা কিন্তু নিজেদের জিনিসের বিনিময়ে জিনিস নিত। যেমন খাদ্যশস্যের প্রয়োজন হলে কৃষকের কাছে যেত, তাঁতির কাছে যেত বস্ত্র কিনতে। এইভাবে তারা জিনিস বিনিময় করত। এখন দেখা গেল কামার খাদ্যশস্য নিত, কৃষকের প্রয়োজনীয় জিনিস নিত। এই বিনিময়ের কথা বেশি দিন কিন্তু টিকলো না, কারণ কৃষকের যন্ত্রপাতির দরকার নেই অথচ কামারের প্রয়োজন চাল গমের। তাহলে কুমোর কিভাবে চাল গম সবজি বিক্রি করবে? তাহলে কুমোর কিভাবে চাল গম সবজি পাবে? সমস্যা দেখা দিল বিনিময় প্রথায়। তখন অনেক ভেবেচিন্তে একটা উপায় তারা বার করেছিল। তখন তারা পশুর বিনিময়ে কি করতো, জিনিসপত্র দেওয়া নেওয়া শুরু করতো। গরু দিয়ে শুধুমাত্র শুরু হয়েছিল প্রথম বিনিময় প্রথা। গরু হলো প্রথম বিনিময়ের মাধ্যম, কিন্তু এই নিয়মও বেশি দিন চলেনি। যেহেতু নিজের তৈরি পণ্য সামগ্রী অন্য গোষ্ঠীর মধ্যেও শুরু হয়ে গেছিল, তাই দূরে কোথাও গরু নিয়ে যাওয়াও ছিল অসুবিধা। তাই চালু হয়ে হলো কড়ি, এরপর এলো ধাতু। কড়ির বদলে ধাতু দিয়ে তৈরি হলো মুদ্রা। এই মুদ্রাগুলো তৈরি হয়েছিল সোনা, রূপো ও তামা দিয়ে। পরবর্তী সময় সঠিকভাবে জিনিস পরিমাপ করার জন্য তৈরি হলো দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লা আবিষ্কারের পর একদল জিনিসপত্র কেনা বেচা শুরু করলো। অর্থাৎ তারা তাদের কাছে মোটামুটি সব ধরনের জিনিসই রাখছিল। মানুষ মুদ্রার বিনিময়ে সেই সমস্ত জিনিস কি করলো, কিনলো। এরা হয়ে গেল ব্যবসায়ী বা বণিক। তবে ব্যক্তিগত সম্পত্তি সমাজে অন্যরকম অসুবিধাও দেখা দিল। সমাজে দুটো শ্রেণীর উদ্ভব হলো, ধনী ও গরিব। যার যত বেশি সম্পদ সে তত ধনী হয়ে গেল, আর যার কিছুই ছিল না সে হয়ে গেল গরিব। এইভাবে সমাজের শ্রেণীভেদ শুরু হলো, একদল ধনী আর একদল গরিব। সম্পদ বাড়ানোর জন্য এক গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠীর লড়াইও শুরু হয়ে গেল। যে গোষ্ঠী হারতো তাদের সবকিছু জয়ী গোষ্ঠীর লোকেরা দখল করে নিত। এমনকি হেরে যাওয়া মানুষগুলোকেও তারা বন্দি করে নিত, এনে পালিত পশুর মতো ব্যবহার করতো। জয়ীরা হয়ে গেল মালিক, প্রভু বা শাসক, আর পরাজিতরা হয়ে গেল দাস বা ভৃত্য বা চাকর। এইভাবে সমাজে শুরু হয়ে গেল দাস প্রথা। দাসদের কিছুই ছিল না। প্রভু বা মালিকেরা এই দাসদের খাটিয়ে শস্য উৎপাদন করাতো। নিজেরা সবসময় ভোগ বিলাসে নিজেদের আয়েসে জীবন কাটাতো। দাসরা মালিকের অবাধ্য হলে তাদের উপর চলত শারীরিক নির্যাতন। এই দাসদের অন্যত্র বিক্রি করেও দেওয়া হতো। এইভাবে সমাজে ধনী, গরিব, প্রভু, দাস সৃষ্টি হলো। ধনী, মালিক, প্রভু, কারিগর, বণিক শ্রেণীর লোকেদের গরিব ও দাসীদের ওপর যেমন অকথ্য অত্যাচার করতো, তেমনি ঠকাতো।
দাসরা অনেক সময় অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরে বিদ্রোহী হয়ে উঠত। তখন এদের শাসন করার জন্যই তৈরি হয়ে গেল আইন, বন্দিশালা ও বিচারালয়। দাসদের ছেলে মেয়েদেরও দাস করেই রাখা হতো। এই দাস প্রথার কুফল সমাজে দীর্ঘদিন চলেছিল। আজও পৃথিবীতে অনেক দেশ এই জঘন্য প্রথা চালু আছে। আমরা এই চ্যাপ্টারেও ছোট ছোট প্রশ্নগুলো পড়বো, বড়গুলো পড়বো। তাহলে আমরা একই রকম প্রশ্ন দেবো, সেটা এবারে বলে দিই। এক কথায়, প্রতিবারের মধ্যে এক কথায় দেবো। কোন যুগে, এক কথায়, কোন যুগে দলের মধ্যে কাজের ভাগ হয়েছিল? কোন যুগে দলের মধ্যে কাজের ভাগ শুরু হয়েছিল? ক বিনিময় প্রথা কি? বিনিময় কি? তোমরা যদি এটা পড়ো অল্পের মতো তোমাদের মনে থাকবে। আইন হলো কেন? আইন হলো কেন প্রথম কি দিয়ে বিনিময় হতো? মুদ্রার প্রচলন হলো কেন? মুদ্রার প্রচলন হলো কেন? ব্যক্তিগত সম্পত্তি কি? ব্যক্তিগত সম্পত্তি কি? ব্যক্তিগত সম্পত্তি কি? গোষ্ঠী কাকে বলে? গোষ্ঠী কাকে বলে? এক সময় মানুষ কার নামে পরিচিত হতো? এক সময় মানুষ কার নামে পরিচিত হতো? কে দলের নেতা হতো? মাতৃতান্ত্রিক সময় কাকে বলে? মাতৃতান্ত্রিক সমাজ কাকে বলে? এটা হলো হচ্ছে কে দলের নেতা হতো? পুরুষ কিভাবে দলের নেতা হয়ে উঠবে? পুরুষ কিভাবে দলের নেতা হয়ে উঠল? দলের নেতা হয়ে উঠল হলো এক কথায় উত্তর এগুলো।
এই তিনটি বাক্যের 2 নাম্বার তিনটি বাক্যে উত্তর দাও। ক, আমরা কিভাবে আমাদের পরিচয় দিই? আমরা কিভাবে আমাদের পরিচয় দিই? বিনিময় প্রথায় কি অসুবিধা দেখা দেবে? খ, বিনিময় প্রথায় কি অসুবিধা দেখা দেবে? অসুবিধা দেখা দিল। দাস কাকে বলা হচ্ছে? দাস কাদের বলা হতো? সমাজে এই গরিব শ্রেণী বিভাগ এলো কিভাবে? খ, সমাজে ধনী গরিব শ্রেণী বিভাগ এলো কিভাবে? এলো কিভাবে? কারিগররা বেশি সুবিধা পেল কেন? কারিগরেরা বেশি সুবিধা পেল কেন? সুবিধা পেল কেন? 3 হচ্ছে রচনাধর্মী প্রশ্ন। ক, কিভাবে ব্যক্তিগত সম্পত্তি গড়ে উঠেছিল? কিভাবে ব্যক্তিগত সম্পত্তি গড়ে উঠেছিল? খ, সমাজে কিভাবে দাস প্রথার উদ্ভব হয়? গ, মানুষের সমাজ ও সমাজ জীবন কিভাবে গড়ে ওঠে? মানুষের সমাজ ও সমাজ জীবন মানুষের সমাজ ও সমাজ জীবন কিভাবে গড়ে উঠল? হলো? ঠিক আছে, আজকে এই পর্যন্তই।
অধ্যায় 14, অধ্যায় 15। ব্যক্তিগত সম্পত্তি উদ্ভব হলে সমাজে দেখা যেত ধনী দরিদ্র প্রভু বৃত্ত বণিক কারিগর এছাড়া সমাজে আরেক শ্রেণী মানুষের আবির্ভাব হয়েছিল। তাদের বলা হতো পুরোহিত। এদের স্থান ছিল মালিক প্রভু ও শাসকের উপরে। মানুষ যখন বনে বাস করত তখন তারা হিংস্র জীব জন্তু, ঝড় বৃষ্টি, আগুন, মেঘের, বিদ্যুৎকে ভয় পেত। কৃষিকাজের ফলে ধীরে ধীরে প্রকৃতির সাথে মানুষের পরিচয় হয়েছে ঠিকই, কিন্তু প্রকৃতিকে ভয় পাওয়া তাদের দূর হয়নি। ফলে পুজো, যাগযজ্ঞ, প্রার্থনা, বলি দিয়ে তারা ভাবলো প্রকৃতিকে খুশি করা যাবে। তখন তারা ঝড় বৃষ্টি, বন্যা, অগ্নুৎপাত, বাজ পড়ার সম্বন্ধে কিছুই কিন্তু জানতো না। আবার তারা প্রকৃতির শান্ত সুন্দর রূপ দেখতো। তারা দেখলো ফসল ভরা মাঠে সুন্দর রূপ, চাঁদের জ্যোৎস্নায় আলো কেমন করে প্রকৃতি অপরূপ সুন্দর করে তোলে। তারা অবাক হয়ে যেত যে এইসব দেখে। তারা এগুলোকে প্রকৃতির অসীম করুণা বলে ভাবতো। এই পুজো পার্বণ যাগযজ্ঞ অনুষ্ঠান যারা করতেন তাদেরকে বলা হতো পুরোহিত। সাধারণ মানুষ তাদের কাজকর্ম দেখে বিশ্বাস শুরু করে। এরা ভাবলো পুরোহিতরা প্রকৃতির রোজ থেকে সকলকে কি করতে পারবে, বাঁচাতে পারবে। এই কারণে সমাজে পুরোহিতদের প্রভাব ও ক্ষমতাও এগুলো বেড়ে গেল। মানুষ যে শুধুমাত্র প্রকৃতিকে ভয় পেত তা নয়, অসুখ বিসুখ বিপদ আপদকেও তারা খুব অসহায় ও ভীত করে তুলতো তাদের। সমাজে কবিরাজ, বদ্যি, ডাক্তার বলে কিছু ছিল না তখন। এরপরে ওই পুরোহিত শ্রেণীর লোকেরা মানুষকে বোঝালো যে দেবতারা রুষ্ট হলে এই সমস্ত ঘটনা ঘটে। সেই কারণে তারা দেবতাকে সন্তুষ্ট করতে হবে। এই উৎপন্ন ফসলের একটা অংশ দেবতাকে তারা কি করলো, উৎসর্গ করে দিল। তাদের মাধ্যমে দেবতারা তাদের মনের ভাব প্রকাশ করে, তাদের মাধ্যমে দেবতার কাছে পৌঁছানো যায়। এরাই হলো সমাজের গুরু। ধীরে ধীরে সাধারণ মানুষের মনে এই ধারণা জন্মালো। সেই সময় মানুষ দেখেছে পুরোহিতরা নানা অলৌকিক শক্তি বলে মানুষের অসুখ বিসুখ সারিয়েছে। আর একদল মানুষ ভূত প্রেত ডাইনির কবল থেকে মানুষকে রক্ষা করতো। এরা হলো ওঝা। সাধারণ মানুষের চালাকি ধরতে না পেরে ভক্তি করা শুরু করলো। সাধারণ মানুষের রোগ শোক ভয় ভীতির সরলতার সুযোগ নিয়ে পুরোহিত ওঝারা কি করলো, সমাজে প্রতিপত্তি বাড়িয়ে দিল। মানুষের মনে ধীরে ধীরে বাসা বাঁধলো নানা কুসংস্কার, অলৌকিক বিশ্বাস। সমাজে এর প্রভাবে বাড়তে দেখে পুরোহিতরা এবার তৈরি করলো পুজোর মন্ত্রতন্ত্র, যাগযজ্ঞের নিয়মকানুন। এই বিষয়ে নানা রকম তারা পুঁথি রচনা করলেন। সেসব পুঁথি পত্র ছোটদেরও শেখানো হতো। তারা হলেন গুরু মশাই। এইভাবে নিজেদের প্রভাব খাটিয়ে ধীরে ধীরে তারা সমাজে অনেক উপরে উঠে গেলেন। সবাই তাদের কথা মেনে চলত। ধর্মীয় সমস্ত কাজকর্ম একমাত্র অধিকারী হয়ে উঠলেন পুরোহিতরা। তারা হলেন সমাজের মাথা বা মাতব্বর। সমাজ তাদের দ্বারা শাসিত হলো। তাদের পরামর্শদাতা ও সাহায্যকারী হিসেবে স্থান নিল কারা, পুরোহিতরা। যে পুরোহিতরা প্রথম দিকে কি করেছে, নিজেদের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য মানুষের মনে ভীতি সঞ্চার করেছে এবং মানুষকে ভুল বোঝাতে চেষ্টা করেছে যে এগুলো করলে এগুলো হবে। এরকম করে তারা কি করেছে, মানুষের মনে ভয়ে একটা বীজ বপন করে দিয়েছে, যার ফল আমরা আজও কিন্তু ভোগ করছি। যদিও সায়েন্সের যুগে এখন অনেকেই কিছু মানে না, কিন্তু আমরা তবুও কোনো একটা জায়গায় আমাদের কিন্তু থেকেই যায়। ঠিক আছে, এখানে আমরা এই সমস্ত ছোট ছোট প্রশ্নগুলো করব, সেই সঙ্গে বড়গুলোও করব। তারপরে চ্যাপ্টারটা আমি বলে তারপরে প্রশ্নগুলো বলে দেব। নদী উপত্যকার সভ্যতা। ধীরে ধীরে মানুষ সভ্যতার বিকাশের পথে এগিয়ে চললো। এক সময় মানুষ শিকারী জীবন ছেড়ে পশুপালনের দিকে মন দিয়েছে। পশুপালন করতে গিয়ে তারা চাষাবাদ করে ফসল ফলাতে শুরু করেছে। জমি চাষ করার ফলে কৃষি জমির আশেপাশে তারা স্থায়ীভাবে ঘর বানিয়েছে। শস্য মজুত করার জন্য তারা বাসনপত্র তৈরি করেছে। জমির উর্বরতার শক্তিও বেশি। তারপরে তারা ক্রমশ একই জমিতে বারবার ফসল ফলানোর জন্য তারা দেখেছে জমির উর্বরা শক্তি কমেছে। ফলে তাদের আবার নতুন জমির জায়গার সন্ধানে তারা বেরিয়ে পড়েছিল। এই সমস্যার সমাধানও একদিন হয়ে গেল। কৃষি জমি মানুষের চোখে পড়লো নদীর তীরবর্তী অঞ্চলগুলোর দিকে। এই জায়গাগুলো খুবই মাটি উর্বর, জলের অভাব নেই, জলের সুবিধা আছে। তাই দেখে তারা কি করলো, নদীর তীরবর্তী অঞ্চলে প্রথম কিন্তু ঘর বেঁধেছিল। নদীতে বন্যা হলে নদীর তীরে অঞ্চলগুলো ডুবে থাকতো, ফলে প্রচুর পরিমাণে পলি যাওয়া হতো। অন্য জায়গায় শুধুমাত্র
বৃষ্টির জলের উপরেই চাষাবাদ টিকে থাকতো। অপরদিকে নদী তীরবর্তী অঞ্চলে কৃষকরা জোয়ারের জল ধরে রাখতো, তাই দিয়ে জমিতে জল দিত, ফলে বৃষ্টি না হলেও তারা কি করতো, তাদের কোনো আর অসুবিধা হতো না। নদী তীরবর্তী অঞ্চলগুলিতে বহু জলাভূমি নিয়ে তাদের সহজেই মাছ, জলচর প্রাণী পাওয়া যেত। আবার নদীর তীরের উর্বর মাটিতে পশুর খাদ্য ঘাস প্রচুর জন্মাতো, সেই কারণে কৃষির পাশাপাশি পশুপালনেও তাদের কি হয়েছিল, অনেক সুবিধা হয়েছিল। ফলে মানুষের খাদ্যের অভাব হতো না। নদীর তীরেই আশেপাশেই তারা গড়ে তুলেছিল তাদের নতুন নতুন বসতি। শুধুমাত্র কৃষিকাজই নয়, নদীপথে ব্যবসা বাণিজ্যও খুব ভালো হতো। তাছাড়া বাইরের শত্রুর হাত থেকেও কি করা যেত, রক্ষা পাওয়া যেত। যুগ যুগ ধরে নদী ছিল মানুষের মায়ের মতো। নদীর উপর নির্ভর করে মানুষের সভ্যতা ধীরে ধীরে উন্নত হয়েছে। নদীর তীরেই গড়ে উঠেছে নতুন নতুন জলপথ, বসতি, বন্দর। তাই এই ধরনের সভ্যতাকে বলা হয় নদীমাতৃক সভ্যতা। একসময় এই নদীমাতৃক সভ্যতা পৃথিবীর বিভিন্ন দেশেই গড়ে উঠেছিল, যেমন প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল। এই সভ্যতা ইতিহাসে সুমেরীয় সভ্যতা নামে পরিচিত। বর্তমানে এই দেশের নাম হচ্ছে ইরাক। এরা কৃষিকাজ ও শিল্পে ছিল বিশেষভাবে দক্ষ। ওরা ইট দিয়ে এরা প্রথম বাড়িঘর তৈরি করেছিল, প্রথম লিপি আবিষ্কার করেছিল কিন্তু এরাই। এদের লিপিকে বলা হতো কিউনিফর্ম লিপি। এরা ধাতু বিদ্যা ও জ্যোতির্বিদ্যাতেও পারদর্শী ছিল। ইরাকের আরো পশ্চিম দিকে ছিল মিশর দেশ। এটা আফ্রিকা মহাদেশের মধ্যে নীল নদের তীরে অবস্থিত। এই সভ্যতাকে মিশরীয় সভ্যতা বলা হয়। মিশরের রাজাদের বলা হতো ফেরাও। এই দেশের রাজা বা রাজ পরিবারে কেউ মারা গেলে মৃতদেহের উপর ওষুধ মাখানো কাপড় জড়িয়ে কি করা হতো, পিরামিডের মধ্যে তাকে কবর দেওয়া হতো। এই ধরনের মৃতদেহকে যে কাপড়ে ওষুধের কাপড় জড়ানো মৃতদেহকে কি বলছে, পিরামিডের মধ্যে রাখতো। এই রাজ পরিবারে কেউ মারা গেলে মৃতদেহ ওষুধ জড়ানো কাপড় জড়িয়ে পিরামিডের মধ্যে রাখতো। এই ধরনের মৃতদেহকে কি বলা হচ্ছে, মমি বলা হচ্ছে। এই মমি বহু হাজার বছর অবিকৃত থাকে। মৃতদেহের সঙ্গে তাদের ব্যবহারের সমস্ত জিনিসপত্র, সোনা, রূপো, বিভিন্ন জিনিস সঙ্গে দেওয়া হতো। তার উপর পাথর দিয়ে বিরাট ত্রিকোণাকার ঢিপি তৈরি করে দেওয়া হতো। এই ত্রিকোণাকার ঢিপিকেই বলা হয় পিরামিড। এই পিরামিড আজও পৃথিবীর মানুষকে সমানভাবে অবাক করে। মিশরের মানুষরা সর্বপ্রথম নদী থেকে খাল কেটে জলসেচের ব্যবস্থা করেছিল। ভারতের উত্তর পূর্বে চীন দেশেও গড়ে উঠেছিল এক সভ্যতা। এই সভ্যতা হচ্ছে চৈনিক সভ্যতা। এই চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল নদীকে কেন্দ্র করে। ওয়াং ও ইয়াংশিকিয়াং নদীর মাঝখানে এই সভ্যতা গড়ে উঠেছিল। চীনারা বন্যা প্রতিরোধের জন্য নদীতে প্রথম বাঁধ দিয়ে ব্যবস্থা করেছিল। নদীতে বাঁধ দিয়ে কৃষি জমিতে জলসেচের ব্যবস্থা করেছিল চীনেই প্রথম রেশম কীটের ব্যবহার হয়েছিল। সুতো বানিয়ে রেশমি কাপড় বোনা হতো। ভারতের উত্তর পশ্চিমে সিন্ধু নদীর তীরে যে সভ্যতা গড়ে উঠেছিল সেই সভ্যতার নাম ছিল সিন্ধু সভ্যতা। আজ থেকে প্রায় 5000 বছর আগে এই সভ্যতা 5000 বছর আগে এখানে মানুষ হরপ্পা ও মহেঞ্জোদারো নামক দুটো স্থানে শহর গড়ে উঠেছিল। এই কারণে আমরা এই সভ্যতাকে কি বলি, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা। সিন্ধু সভ্যতা আদিবাসীদের জীবনযাত্রার মান ছিল অনেক উন্নত। মাটি খুঁড়ে এই সভ্যতার বহু নিদর্শন আমরা পেয়েছি। ইতিহাস পণ্ডিতদের ধারণা ব্যবসা বাণিজ্য অন্যান্য কারণে পৃথিবীর অন্যান্য সভ্যতার সঙ্গেও সিন্ধু সভ্যতার যোগাযোগ ছিল। এই দুটো জায়গার বর্তমানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের মধ্যে রয়েছে। সিন্ধু সভ্যতা আবিষ্কার হওয়ার পরে আমরা দেখেছি যে সেখানে স্নানাগার ছিল, বাথরুম, এটাকে আমরা আজকে বাথরুম বলছি, এবং বাথরুমের জল নিকাশের ব্যবস্থা সিন্ধু সভ্যতায় প্রথম দেখা গেছিল। এবং শুধু যে বাথরুমের জল নয়, ঘরের ব্যবহার যে সমস্ত জল, সেই জলটাও কিভাবে জল নিকাশের ব্যবস্থা করা হয়েছিল এই সিন্ধু সভ্যতাতেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। এগুলো তোমরা যখন বড় হবে আরো জানতে পারবে, তোমরা পরবর্তী ক্ষেত্রেও আরো জানতে পারবে। ঠিক আছে, আজকে আমরা এই আগে ছোট ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। এখানেও তোমরা এই সমস্ত প্রশ্নগুলো পড়বে। এই প্রশ্নগুলো কেমন ধরনের দেবো সেটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে এক কথায় উত্তর দাও।
যেহেতু তোমরা এখন বাইরে যেতে পারছো না, সেই জন্য অবশ্যই তোমরা দুবেলা পড়তে বসো। দুবেলা পড়তে না বসলে কিন্তু হবে না। একটা বছর শুধু শুধু সবারই নষ্ট হয়ে গেল। তোমাদের তো নষ্ট হয়েছে, তোমরা ছোট মানুষ, তোমরা বুঝতে পারছো না তোমাদের যে কি ক্ষতি হলো। কিন্তু তোমরা অবশ্যই কিন্তু পড়ো। তোমরা অন্তত 3 ঘন্টা করে, সকালে 3 ঘন্টা 4 ঘন্টা পড়ো, বিকালেও তাই। বিকালে কিছু অঙ্ক করো, হাতে লেখা করো, আবার সন্ধ্যেবেলায় পড়াশোনা করো। পড়ো, প্রত্যেকদিন যেন তোমরা পড়ো। ঠিক আছে, এবার লিখছি আমি। দেখো কেমন প্রশ্ন দেবো। পিরামিড কি? কোন দেশ প্রথম জলসেচের জন্য নদী থেকে খাল কেটেছিল? জন্য নদী থেকে খাল কেটেছিল? গ, সিন্ধু সভ্যতার নিদর্শন। সিন্ধু সভ্যতার নিদর্শন কোথায় পাওয়া গেছে? কোথায় পাওয়া গেছে? কারা প্রথম রেশম কাপড় বানিয়েছিল? কারা প্রথম রেশমের কাপড় তৈরি করেছিল? কোন দুটি নদীর তীরে সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল? কোন দুটি নদীর তীরে সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল? সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল। চ, গুরুমশাই কাদের বলা হতো? গুরুমশাই কাদের বলা হতো? পুরোহিতদের কাজ কি ছিল? সব পুরোহিতদের কাজ কি ছিল? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে 2-3টি বাক্যে উত্তর দাও। 2-3টি বাক্যে উত্তর দাও। ক, ওঝা বলতে কাদের বোঝাতো? ওঝা বলতে কাদের
বোঝাতো। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক কিভাবে নিবিড় হলো? প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক কিভাবে নিবিড় হলো? মমি কি? মমি কি? নদী তীরে প্রাচীন সভ্যতাগুলি গড়ে ওঠার কারণ কি? ঘ নদী তীরে প্রাচীন সভ্যতাগুলি গড়ে ওঠার কারণ কি? গড়ে ওঠার কারণ কি? হেরাও। ঠিক আছে, এবার রচনাজীবী প্রশ্ন। তিন নম্বর রচনাধর্মী প্রশ্ন। নদী উপত্যকার সভ্যতা গড়ে ওঠার কারণ কি? নদী উপত্যকার সভ্যতা গড়ে ওঠার কারণ কি? খ সমাজে পুরোহিতদের কিভাবে প্রভাব প্রতিপত্তি ছিল? সমাজে পুরোহিতদের কেমন প্রভাব প্রতিপত্তি ছিল? কিরূপ প্রভাব ও প্রতিপত্তি ছিল? কুসংস্কার ও অলৌকিক বিশ্বাস। কুসংস্কার ও অলৌকিক বিশ্বাস মানুষের মনে কিরূপ প্রভাব ফেললো? বিশ্বাস মানুষের মনে কিরূপ প্রভাব ফেললো?
ঠিক আছে? এরকম প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে, যে সবগুলোই করতে দেওয়া হবে এরকম কোনো নেই, তোমাদের এরকমই প্রশ্ন দেওয়া হবে। ভয়ের কিছু নেই, তোমরা খুব ভালো করে পড়বে, প্রতিদিন যদি পড়ো আরামসে তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন উত্তরই করতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, পড়াশোনা করো। আজকে এই পর্যন্ত।